আসসালামু আলাইকুম। প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশনে সকলকে স্বাগতম। নিচের কোন শব্দটি প্রাতিপাদিক? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক, যেমন লাঙ্গল, হাত, বই, কলম। এখানে প্রাতিপাদিক হবে ক, লাঙ্গল। কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তরিত হয়? কতগুলো স্ত্রীবাচক শব্দের আগে কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়? যেমন কবি, মহিলা কবি; ডাক্তার, মহিলা ডাক্তার; সভ্য, মহিলা সভ্য; পুলিশ, মহিলা পুলিশ; কর্মী, মহিলা কর্মী। অন্যদিকে নেতা, নেত্রী; দাতা, দাত্রী; বাদশা, বেগম। এখানে অ্যান্সার হবে খ, কবি, মহিলা কবি। 3 নম্বর রয়েছে আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয়? আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নয় প্রত্যাবান। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ হলো আহ্বান, নিমন্ত্রণ, আবাহন, সম্বোধন, ভোজে আমন্ত্রণ। ময়নামতি বাগধারাটি কি অর্থ? ময়নামতি বাগধারাটির অর্থ অস্থির মানব মন। অন্যদিকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো অন্ধের ষষ্ঠী, একমাত্র অবলম্বন, মগের মুল্লুক, অরাজক দেশ, ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা, ভূষুণ্ডির কাক, দীর্ঘজীবী, ঢাকের কাঠি, মো সাহেব। বীর সন্তান প্রস্রাব করে যে নারী, এ কথায় তাকে কি বলে? বীর প্রসূ। বীর সন্তান প্রস্রাব করে যে নারী, বীর প্রসূ। অত্যন্ত গুণবান সন্তানের জন্মদাত্রী, রত্নগর্ভা। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? পানি। অম্বু শব্দের সমার্থক শব্দ পানি, জল, বাড়ি, সলিল, নীর, উদক, অপ। জলধি শব্দের সমার্থক শব্দ সাগর, সিন্ধু, বারিধি, অর্বণ, পারাবর, অম্বুধি, পাথর। আকাশ শব্দের সমার্থক শব্দ আকাশ, অম্বর, নভমণ্ডল, অন্তরিক্ষ, শূন্য। অবনী শব্দের সমার্থক শব্দ পৃথিবী, মেদিনী, ক্ষিতি, ধরণী, ভুবন। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? দীপ প্লাস শান্স। দীপ রুট দীপ প্লাস শান্স ইকল দীপ্যমান শব্দটি শান্স প্রত্যয় যোগে গঠিত। এরূপ আরো কয়েকটি শব্দ চল প্লাস শান্স চলমান, বুধ প্লাস শান্স বর্ধমান। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ এবং ঘোষ ও অঘোষ স্পর্শ ব্যঞ্জন ও নাসিক্য ব্যঞ্জনগুলো নিম্নের ছকে দেয়া হলো। উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তন্য, ওষ্ঠ। এর ভিতরে রয়েছে অঘোষ। অঘোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ। এরপর রয়েছে ঘোষ। ঘোষকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। তো কণ্ঠবর্ণ হলো ক, খ অঘোষ, ক অল্পপ্রাণ, খ মহাপ্রাণ। ঘোষ বর্ণ অল্পপ্রাণ, নাসিক মহাপ্রাণ ও নাসিক্য হলো গ, ঘ, উম। তালব্য বর্ণ চ, ছ, বর্গজ, ঝ, এ। মূর্ধন্য বর্ণ ট, ঠ, ড, ড, মূর্ধন্য। দন্তবর্ণ ত, থ, দ, ধ, দন্তন্য। ওষ্ঠ বর্ণ প, ফ, ব, ভ, ম। শুদ্ধ বানান কোনটি? রুগ্ন, রস্য, গয় হস, মূর্ধন্য, রুগ্ন। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান স্টেশন। স্টেশনে মধ্যাংশ হয় না, দন্তস্ব হয়। বিপ্রকর্ষ, বরেশি, পয়রাপোলা, ক দন্তস্বয় রেফ।
এর শুদ্ধ বানান হবে বয়সী পয়রাফলা ক মধ্যাহ্নসায় রেফ। সাধারণ বানান মধ্যাহ্ন হয়, দন্তস্বয়কার দয়াকার র মধ্যাহ্ন। মাহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মাহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। মাহকুমা শব্দটি আরবি ভাষা শব্দ। আরবি ভাষার আরও কয়েকটি শব্দ কিয়ামত, গোসল, হাদিস, হারাম, বাকি, কলম, নগদ, উকিল, আদালত। তুর্কি ভাষার কয়েকটি শব্দ চাকু, তোপ, উজবুক, বাবা, বেগম, সওগত। ফার্সি ভাষার কয়েকটি শব্দ নামাজ, রোজা, নালিশ, নমুনা, হাঙ্গামা, চশমা, দপ্তর। ফার্সি ভাষার কয়েকটি শব্দ কুপন, ডিপো, রেস্তোরাঁ। পাহাড়ের ডাল বেয়ে জল নামে। বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি? কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্মকারক পাওয়া যায়। পাহাড়ের ডাল বেয়ে কি নামছে? জল নেমেছে। এখানে বাক্যে যদি প্রশ্ন করা হয় কি নামছে তাহলে উত্তর পাওয়া যাবে জল। বাক্যের জল শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি। সাধারণত অপ্রাণীবাচক হলে সেটি শূন্য বিভক্তি হয়। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ? নিপাতনে সাংস্কৃতিক তদ্ধিত প্রত্যয় সূর্য প্লাস মধ্যাংশীয় সৌর্য। সূর্য প্লাস মধ্যাংশীয় ইকল সৌর। অন্যদিকে মধ্যাংশীয় প্রত্যয়যোগে গঠিত শিব প্লাস মধ্যাংশীয় শৈব। দেব প্লাস মধ্যাংশীয় দৈব। চিত্র প্লাস মধ্যাংশীয় চৈত্র। সাংস্কৃতিক তদ্ধিত প্রত্যয়। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? যে শব্দ প্রত্যয় বা উপসর্গের মূল শব্দের অর্থ অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে এই শব্দ বলে। যেমন গবেষণা গো প্লাস এসোনা। গরু খোঁজা। গো মানে গরু, এসোনা মানে খোঁজা, গবেষণা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। আরো কয়েকটি রূঢ়ি শব্দ হলো হরিণ, হস্তি, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, পাঞ্জাবি। হরিণ, হস্তি, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, পাঞ্জাবি এগুলো সব রূঢ়ি শব্দ। তো প্রশ্ন রয়েছে অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? হরিণ রূঢ়ি শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে। বাংলা বর্ণমালায় 50টি বর্ণ রয়েছে, তাদের মধ্যে 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা, 10টি মাত্রাহীন। অর্ধমাত্রা হলো বর্গ ঝ, খ, ড, মধ্যাহ্ন, থ, ধ, প, তালিবস্যা। আর মাত্রাহীন 10টি বর্ণ হলো এ, ওই, ও, ঔ, ইয়, উম, অসন্ততা, বিসর্গ, অনেশ্বর। নিচের কোন 14 বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে? অ্যান্সার ক 32,810। নিচের কোন শব্দটি সাধু ভাষা ব্যবহারের উপযোগী? জুতা। শুকনো চলিত ভাষা, সাথেও চলিত ভাষা, বুনও চলিত। এখানে জুতা হলো সাধু ভাষা ব্যবহার উপযোগী। জুতা শব্দে চলিত রূপ জুতো। শুকনো, সাথে ও বুনো। শুকনো এর সাধু ভাষা হলো শুষ্ক বা শুকনা। চলিত সাতের সাধু ভাষা হলো শহীদ, আর বুনো বুন্ন। উদ্ধকরণ চিহ্নের পূর্বে বা খণ্ডবাক্যের শেষে বসাতে হবে কমা। বাক্যের পাঠকালে সুস্পষ্ট বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতি প্রয়োজন সেখানে কমা ব্যবহার করা হয়। যেমন সুখ চাও,
সুখ পাবে পরিশ্রমে। উদ্ধৃত চিহ্নর পূর্বে খণ্ডবাক্য শেষে কমা বসাতে হবে, যেমন সাহেব বলেন ছুটি পাবে না। খাতক এর বিপরীত শব্দ কোনটি? খাতক এর বিপরীত শব্দ মহাজন, অন্যদিকে অনিষ্ট। খাতক এর বিপরীত শব্দ কোনটি? ক অনিষ্ট, অনিষ্টর বিপরীত শব্দ হলো ইষ্ট। লায়েক এর বিপরীত শব্দ নালায়েক। লোকসানের বিপরীত শব্দ হলো লাভ। খাতেকের বিপরীত শব্দ হবে মহাজন। ফণিমি শব্দের অর্থ কি? ফণিমি শব্দের অর্থ ধ্বনিমূল। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিব্রবর, জিহ্বা, আলোজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। বাক প্রত্যাজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে ধ্বনি মূল অথবা ফেনিমি বলা হয়। অরুণ রাঙ্গা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ? অরুণ রাঙ্গা এর ব্যাস বাক্য হবে অরুণের ন্যায় রাঙ্গা। এখানে অরুণ রাঙ্গা হলো উপমান কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে সাধারণ কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিল হয় তাকে বলে উপমান কর্মধারয় সমাস। যেমন অরুণের ন্যায় রাঙ্গা, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখানে আমরা একটা জিনিস জানি যে তুষার হলো সাদা, শুভ্র সাদা। তো যেহেতু সাদা দুটোকে বোঝানো হয়েছে, বিষয়টি সত্য, আর সত্য হলে উপমান কর্মধারয় সমাস হয়, আর মিথ্যা হলে উপমিত কর্মধারয় সমাস হয়। আরও কয়েকটি উপমান কর্মধারয় সমাস হলো বক ধার্মিক, বিড়াল তাপস্বী, কুসুম কোমল, কাজল কালো। কাজলও কালো, কালো কালো, সেক্ষেত্রে এটা সত্য। উপমান কর্মধারয় সমাস। তুষার শুভ্র, তুষার ধবল, তুষারও সাদা, ধবলও সাদা, সেক্ষেত্রে এটা উপমান কর্মধারয় সমাস। ক্ষীয় এর সঠিক বিশ্লেষণ কোনটি? হ প্লাস ম। ক্ষীয় না, এখানে আছে অ্যাপেন্থিসিস এর অর্থ কি? অপিনিহত। অ্যাপেন্থিসিস পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে উপনিহিত অ্যাপেন্থিসিস বলে। যেমন আজি, আজ, সাধু, সাউদ, সত্য, সৈত্য, চারি, চার। স্বরসঙ্গতি ও অভিশ্রুতি অর্থ যথাক্রমে ভয়েল, হারমোনি। ভাস্করের সন্ধিবিচ্ছেদ কোনটি? ভাস্করের সন্ধিবিচ্ছেদ হলো রুট ভাস প্লাস বর। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আমটা খাও। ক্রিয়া দ্বারা যদি বক্তার আদেশ, অনুরোধ, আমন্ত্রণ, প্রার্থনা, আশীর্বাদ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি সূচিত হয় তবে তাকে ক্রিয়ার সেই ভাবকে অনুজ্ঞা ভাব বলে। যেমন আমটা খাও আদেশ অর্থে সবাইকে এখানে আসুন, আমন্ত্রণ অর্থে সুখী হও, আশীর্বাদ অর্থে নিজের দিকে খেয়াল রেখো, উপদেশ অর্থে। চক্ষুদান, চক্ষুদান বাগধারা অর্থ চুরি করা। এক চোখ, কপাল ফেরা ও সিনিমিনি খেলা বাগধারার অর্থ যথাক্রমে এক চোখ হলো পক্ষপাতিত্ব করা, কপাল ফেরা সৌভাগ্য লাভ আর নষ্ট হওয়া। সিনিমিনি খেলা। গুণ ও বৃদ্ধি বলা হয় কীট প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। ক্রিয়ার মূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, বা প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কীট প্রত্যয়। যেমন চল, ক্রিয়া প্রকৃতি অন্ত, চলন্ত। আবার কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বর পরিবর্তন হয়, এ পরিবর্তনকে বলা হয় গুণ ও বৃদ্ধি। তো এই ছিল বাংলা অংশ থেকে।
প্রশ্ন। এরপর আমরা দেখব ইংলিশ অঙ্ক থেকে প্রশ্ন। হিজ বিহেভিয়ার্স সারপ্রাইজড মি, এটা প্যাসিভ করতে হবে। সারপ্রাইজ যুক্ত শব্দটি প্যাসিভ স্ট্রাকচার হলো অবজেক্টকে সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্বটির পাস্ট পার্টিসিপল প্লাস অ্যাট, আবার উইথ প্লাস সাবজেক্টকে অবজেক্ট। তো এখানে অ্যান্সার হবে আই উইশ সারপ্রাইজ অ্যাট হিজ বিহেভিয়ার।